মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনায় নতুন রূপ নিচ্ছে। গত জুনে মাত্র ১২ দিনের যুদ্ধে রক্ষা পেয়েছিল আমেরিকা। কিন্তু এবার ইরান অন্যরকম। এবার ইরান তার চারপাশে থাকা সমস্ত মার্কিন সামরিক ঘাঁটিকে সম্পূর্ণ ভগ্নাংশে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি এখন ইরানি মিসাইলের আওতায়। ইরান ইতিমধ্যেই পরীক্ষা করেছে। কাসিম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তখন আমেরিকা অনুভব করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী। ইরানের চারপাশে প্রায় ২২টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ইরানি পার্লামেন্ট স্পিকার এবং সাবেক ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি প্রধান স্পষ্ট করে বলেছেন, ইরানের ভূখণ্ডে যদি আমেরিকা কোনো ধরনের হামলা চালায় তার জবাব হবে সরাসরি এবং কঠোর। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকেও তারা বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করবে। ইরানি নেতৃত্বের এই ঘোষণায় স্পষ্ট হয়েছে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন সামরিক উপস্থিতি এবার তাদের নিশানায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও সাবেক রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহাম্মদ বাকের গালিবাফ। তার ভাষায়, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে দেয়া হবে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে প্রথমে। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার মধ্যে আমেরিকার জন্য এখন বড় ঝুঁকি। যদি তারা ইরানের মাটিতে পা বাড়ায় তাহলে তাদের সমুদ্র ও স্থলবাহিনী উভয়ই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের বড় মার্কিন ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদাইদ এয়ারবেজ, বাহরাইনের নৌবাহিনীর পঞ্চম বহর, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকের একাধিক ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগর এবং লোহিত সাগরে রয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ। কাতারে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আল উদাইদ এয়ারবেজ মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্য অবস্থান করছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখভাগে সদর দপ্তর এখানে। এখান থেকে মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। কাতার সরকার ইতিমধ্যেই এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $৮ বিলিয়ন বেশি ব্যয় করেছে। ইরানি বিশ্লেষকদের মতে, যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়, প্রথমে আল উদাইদ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে মার্কিন অভিযান এবং বিমান অপারেশন তৎক্ষণাৎ ব্যাহত হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধযন্ত্রে এই ধরনের আঘাতের প্রভাব বিশাল। গালিবাফ স্পষ্ট করে বলেছেন, আমরা সরাসরি জবাব দেব। আমাদের লক্ষ্য স্পষ্ট। ইরানের প্রতি হামলা হলে আমরা শান্তভাবে অপেক্ষা করব না। এই হুঁশিয়ারির মাধ্যমে ইরান বিশ্বকে দেখাচ্ছে তারা প্রস্তুত। এবারের উত্তেজনা শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলো এবার সতর্ক। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা এবং ইরানের প্রস্তুতি যে বাস্তব তা সবাই বুঝছে। ইরান বলেছে, আমরা শান্তি চাই, কিন্তু যদি হামলা আসে জবাব হবে কঠোর। আমাদের প্রতিশোধ মৃদু হবে না। মধ্যপ্রাচ্যে আমাদের নজর সব সময় থাকবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজ সবই এখন এক উত্তপ্ত কুণ্ডলিতে। এক ক্ষুদ্র ভুলও পুরো অঞ্চলে আগুন লাগাতে পারে। ইরান উত্তাল, খামিনোর কড়া বার্তা ও ট্রাম্পের হুমকি। ইরানের রাস্তায় আগুন জ্বলে উঠেছে। ছোটখাটো বিক্ষোভ এখন দম বন্ধ করা হিংসায় রূপ নিয়েছে। মানুষ রাস্তায় নামছে, সরকার কোণঠাসা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন। এর ফলে নতুন একটি বিপজ্জনক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি শাসক গোষ্ঠী খামেনি নেতৃত্বাধীন ব্যবস্থাপনা করা পদক্ষেপ শুরু করেছে। তারা বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্ট দাবি করে তাদের উপর অগ্নিসংযোগ ও সন্ত্রাসের দায় চাপাচ্ছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে। এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত। বিস্তারিত কিছু জানায়নি, তবে সময় ও প্রেক্ষাপট স্পষ্ট। ট্রাম্পের এই বার্তা এসেছে প্রায় ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মাঝে, যেখানে তিনি বারবার সতর্ক করেছেন, যদি ইরানি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করে তবে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে। একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন। তিনি সরাসরি ট্রাম্পকে নিশানা করেছেন, তাকে অহংকারী বলে আখ্যায়িত করেছেন। খামেনি সতর্ক করেছেন, ইতিহাস প্রমাণ করে প্রায়ই শাসকরা তাদের ক্ষমতার শীর্ষে থাকতে থাকতে পতিত হয়।
খামেনি তারপর নিজের দেশের মানুষের দিকে লক্ষ্য ফিরিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অন্য দেশের ইতিহাস প্রমাণ করে প্রায়ই শাসকরা তাদের ক্ষমতার শীর্ষে থাকতে থাকতে পতিত হয়। খামেনি তারপর নিজের দেশের মানুষের দিকে লক্ষ্য ফিরিয়েছেন। তিনি বলেছেন, বিক্ষোভকারীরা অন্য দেশের পরিস্থিতি দেখে উত্তেজিত হয়েছে। তিনি মনে করেন ইরান এই সংকটের জয় করবে। তিনি মানুষের উপর জোর দিয়ে বলেছেন, যারা অধিক ধনী তারা টিকে থাকবে না, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ এই সংঘাতের জয় করবে। প্রশাসনের একজন বড় কর্মকর্তা বলেছে, ইরান যে বিক্ষোভকারীদের পরিকল্পিতভাবে উস্কানি দেওয়ার দায় করেছে, এই অভিযান বিক্ষোভের তীব্রতা কমানোর একটি গুরুত্বপূর্ণ কারণ। ইরান শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি করলেও ট্রাম্পের বার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ওয়াশিংটন কিভাবে সাহায্য করবে তা স্পষ্ট নয়, তবে তেহরান এটিকে বিদেশি হস্তক্ষেপের প্রমাণ হিসাবে দেখছে। ইরানের অস্থিরতা শুধু দেশীয় সমস্যা থাকছে না, এটি দ্রুত একটি আন্তর্জাতিক ফ্ল্যাশ পয়েন্টে রূপ নিচ্ছে। খামেনি দেশের সেনাবাহিনীকে নয়, ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন। কর্মকর্তাদের মতে খামেনি তার ভাগ্য IRGC এর হাতে রেখেছেন। IRGC শুধু সামরিক বাহিনী নয়, তারা ইরানের অর্থনীতি, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক ব্যবস্থা সবখানে গভীরভাবে প্রবেশ করেছে, তাই তারা খামেনির সবচেয়ে বিশ্বস্ত শক্তি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরও প্রস্তুত করা হয়েছে। এই কৌশলটি বিদেশি হুমকি প্রতিরোধ বা মোকাবিলার উদ্দেশ্য। এটি দেখায় তেহরান একই সঙ্গে অভ্যন্তরীণ অস্থিরতা এবং বাইরের উত্তেজনার জন্য প্রস্তুত। কিছু রিপোর্টে বলা হয়েছে, খামেনি দেশ ছেড়ে পালাতে পারেন, কিন্তু এক শীর্ষ কর্মকর্তা বলেছে, খামেনি তেহরান ছাড়বেন না। এমনকি যদি B-2 বোমারু বিমানও আকাশে ঘোরে, পালানোর কোনো পরিকল্পনা নেই। ইরান ইসরায়েল গুপ্তচর যুদ্ধ, তেহরানের পাল্টা আঘাত। ইরান সন্দেহভাজন ইসরায়েল সংযুক্ত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। 12 দিনের এক ভয়ঙ্কর যুদ্ধের পর এই ধরপাকড় চলছে, যেখানে তেলাবিব ইরানের অভ্যন্তরে বেশ কিছু নিরাপত্তা দুর্বলতার সুযোগ হয়েছিল বলে অভিযোগ। গোয়েন্দা জালে কঠোর অভিযান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহিঙ্গারি আল আরাব আল জাদেদকে জানিয়েছে যে তেহরান দেশের শত্রু নেটওয়ার্কগুলো সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছে। তিনি আরও যোগ করেন, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট সিদ্ধান্তমূলক এবং দ্রুততার সাথে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে গুপ্তচরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আদালতের রায় না আসা পর্যন্ত কাউকে গুপ্তচর বলা বা শাস্তি দেয়া হবে না বলে জানানো হয়েছে। তবে শত্রুদের দ্বারা তাদের শোষণ করার সম্ভাবনার কারণে মামলাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ইসরায়েলি গুপ্তচরদের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে জাহিঙ্গারি মন্তব্য করেছেন, আমি এটি নিশ্চিত করছি না। যুদ্ধ আর গোয়েন্দা তৎপরতার যোগসূত্র। ইরানের সাথে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধকালে তেলাবিব সত্যিই দেশের অভ্যন্তরে প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের শহর ও রাস্তাঘাট ধ্বংস করছে। তার মতে এই অস্থিরতা স্বাভাবিক নয়, এটি বিদেশি প্রভাবিত। রাষ্ট্রীয় মিডিয়া একই বক্তব্য তুলে ধরছে। তারা বলছে এটি একটি সমন্বিত প্রচেষ্টা, ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য। ইরানের মিডিয়া রিপোর্ট অনুযায়ী সরকারের নিরাপত্তা বাহিনী এক বড় অভিযান চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, 200-র বেশি সন্দেহভাজন সন্ত্রাসী ও অশান্তিকর ব্যক্তি আটক করা হয়েছে। অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে, ফায়ার আর্মস, গোলাবারুদ, গ্রেনেড, মলোটভ ককটেল সহ। রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে, বিক্ষোভের শুরুতেই 200 জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিভৎস সন্ত্রাস এবং অপরাধ ইসরায়েল ও পশ্চিমা শক্তির সমর্থনের সঙ্গে যুক্ত। এদিকে বিক্ষোভকারীদের প্রতি দাবি করা হচ্ছে, ইরানের কারাগার থেকে ইসরায়েলের সংযুক্ত চাহিদা মোতাবেক মুক্তি দিতে হবে। ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে, যার ফলে ইরানের শাসক গোষ্ঠীর মধ্যে চিপে টিসের অবস্থা তৈরি হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হয়েছিল, যা ইরানও স্বীকার করেছে। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস বা হ্রাস করা এবং শাসন ব্যবস্থা পরিবর্তে উস্কানি দেয়া। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েল নেতারা খোলাখুলিভাবে এই লক্ষ্যে সমর্থন করেন। এভিন কারাগার এক হামলার রক্তাক্ত স্মৃতি। ইসরায়েল ইরানের কুখ্যাত এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করেছিল, যা জাহাঙ্গীরের মতো সমাজকে আতঙ্কিত করতে এবং বিপ্লব, ইসলাম ও ইরানের প্রতি সমর্থন ত্যাগ করতে জনগণকে বাধ্য করতে পরিচালিত হয়েছিল। তিনি জানান, এই হামলায় 7-9 জন নিহত হয়েছেন, যার মধ্যে সাধারণ বেসামরিক নাগরিক এবং বন্দীদের আত্মীয়-স্বজন, বিচার বিভাগীয় কর্মী, কারাকর্মী এবং এলাকার বাসিন্দারা অন্তর্ভুক্ত। হামলার পর পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা খুব বেশি নয়,
এবং এতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল না বলেও তিনি জানিয়েছেন। এ হামলায় এতগুলো বেসামরিক মানুষ আর কারাকর্মীর মৃত্যু এটাই প্রমাণ করে যে এটা নিছকই সামরিক হামলা ছিল না, এর পেছনে ছিল মানুষকে আতঙ্কিত করার এক গভীর চক্রান্ত। আইআরজিসির সাফল্য। পৃথকভাবে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের ইরানি বিপ্লবী গার্ডবাস আইআরজিসি জানিয়েছে তাদের গোয়েন্দা শাখা একজন শত্রু ফিল্ড অপারেটিভকে গ্রেপ্তার করেছে, যে বিদেশে ইরান বিরোধী উপাদানগুলোর সরাসরি নির্দেশনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। আইআরডিসি আরও জানিয়েছে যে এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। আকস্মিক আক্রমণের পর থেকে ধারাবাহিক গ্রেপ্তার। গত জুনে ইসরায়েলের আকস্মিক আক্রমণের পর থেকে যা ১২ দিনের যুদ্ধের সূত্রপাত করেছিল, ইরান প্রায় প্রতিদিন সন্দেহভাজন গুপ্তচর এবং সহযোগীদের গ্রেপ্তার করে চলেছে। এই ধারাবাহিক ধরাপকড় এটাই ইঙ্গিত দেয় যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং সক্রিয় ছিল। বিশ্বজুড়ে গোপন চীনা অস্ত্রের বাজার, নীরব খেলোয়াড় বেইজিং। ইউক্রেন যুদ্ধকে বলা হচ্ছে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ, আর এর ফুটেজ সব কথা বলে দেয়। ড্রোনগুলো পরীক্ষার উপর দিয়ে দ্রুত চলে যাচ্ছে, ওয়ার্ডকপ্টারগুলো গ্রেনেড ফেলছে, বিস্ফোরক সরাসরি ট্যাঙ্কের হ্যাচে গিয়ে আঘাত হানছে। সামরিক বিশ্লেষকরা একে যুদ্ধের এক নতুন যুগ বলে অভিহিত করেছেন। ইউক্রেন গ্রাহক ড্রোন নিয়ে বেশ উন্নতি করেছিল এবং ইউরোপীয় সরবরাহকারীদের সাথে চুক্তি ছিন্ন করেছে, কিন্তু প্রশ্ন হল রাশিয়া তার ড্রোনগুলো কোথা থেকে পাচ্ছিল। একটি নতুন তদন্তের উত্তর চমকে দিয়েছে। এর পেছনে আছে চীন। চীনের গোপন ড্রোন ব্যবসা এরোহিট হোটেল রোবোটিক্স। এই ড্রোন বৃদ্ধির পেছনে রয়েছে তুলনামূলকভাবে অস্পষ্ট রাশিয়ান কোম্পানি এরোহিট, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি মাসে হাজার হাজার ফার্স্ট পার্সন ভিউ ড্রোন তৈরি হচ্ছে, আর এর মূলে রয়েছে একটি চীনা বেসামরিক ড্রোন প্রস্তুতকারক কোম্পানিটি বলেছে যে তারা ২০২২ সালে রাশিয়ার কাছে বিক্রি বন্ধ করে দিয়েছে, তবুও অভ্যন্তরীণ নথিগুলো অন্য কথা বলছে। দেখা যাচ্ছে রুশ প্রকৌশলীরা ২০২৫ সালেও হোটেল রোবোটিক্সের কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। নিষেধাজ্ঞার অধীনে এই ধরনের বিক্রি কি অবৈধ? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর প্রয়োগ বেশ জটিল, বিশেষ করে মধ্যস্থতাকারীদের কারণে। কিছু যন্ত্রাংশ মালয়েশিয়ার মাধ্যমে আসে, কিছু দুবাইয়ের মাধ্যমে, আবার কিছু কাজাখস্তান বা কিরগিস্তানের শেল কোম্পানির মাধ্যমে আসে। নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা কোম্পানিগুলো যন্ত্রাংশ বিক্রি চালিয়ে যাচ্ছে। ইরানও চীনা অস্ত্রের ক্রেতা, আর এটি কেবল ইউক্রেন যুদ্ধে সীমাবদ্ধ নয়। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে ইরানের অস্ত্রাগারেও চীনা অস্ত্র দেখা যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান তার অস্ত্রাগারের ঘাটতি অনুভব করছিল। বেইজিং এখন সেই শূন্যস্থান পূরণ করছে। তারা ইরানের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি পাঠাচ্ছে। এগুলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা না হলেও ইরানের জন্য লক্ষ্য হল তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোড়া লাগানো, এবং চীন সেই প্রক্রিয়ায় সহায়তা করছে। ইরান কিভাবে এর জন্য অর্থ পরিশোধ করছে? প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে তারা অস্ত্রের বিনিময়ে তেল বিক্রি করছে। সুতরাং ইউক্রেন এবং ইরান দুটি ভিন্ন যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্র দেখা গেছে, সর্বত্র চীনা অস্ত্র, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত। আপনি যদি আরও বড় পরিসরে দেখেন তাহলে বুঝতে পারবেন চীনা অস্ত্র প্রায় সর্বত্রই রয়েছে। গাজায় চীনা ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র দেখা গেছে। সিরিয়া এবং লিবিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছেও চীনা তৈরি বিমান বিরোধী অস্ত্র রয়েছে। আফ্রিকায় চাঁদ এবং সুদানে চীনা হার্ডওয়্যার পাওয়া যায়। মায়ানমারে